আজকে আমরা ফিজিক্সের 2026 সালে আসা চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমূহ সলভ করব এবং এভাবে সকল বোর্ডের এমসিকিউ সলভ দেওয়া হবে। সো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত হচ্ছে করে নাও, কারণ হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের সামনে ভিডিওগুলো দ্রুত মানে ইজিলি এসে বলবে, তোমাদের খুঁজতে হবে না লিখে লিখে, ঠিক আছে? সো দেখো, আর তোমরা সবাই জানো যে বিগত সালের প্রশ্নগুলো প্রচুর রিপিট হয় প্রশ্নে, আর রিসেন্ট যে সরকার গভর্নমেন্ট ডিক্লেয়ার দিছে যে হচ্ছে সকল বোর্ডের প্রশ্ন সেম হবে, অর্থাৎ তোমাদের সকল বোর্ডের প্রশ্ন সেম হবে আর কি, মানে একই একই থাকবে আর কি, ঠিক আছে? সো এখানে তোমাদের বোর্ড প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হবে আশা করি, ঠিক আছে? সো আমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো সলভ করব। সো দেখো, এক নম্বর কী বলছে এখানে? এক নম্বর বলা আছে যে সবল নিউক্লিয় বল কত দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে মুখস্থর বিষয়, তাই না? এটা একটু মেমোরাইজ করে রাখবা, 10^15। সো এক নাম্বার ক্লিয়ার আমাদের। অ্যান্ড দেন দুই নাম্বার কী বলা আছে? অনবায়নযোগ্য শক্তি বলতে মানে শক্তি কোনটি? সো এইখানে আমরা নবায়নযোগ্য শক্তির সম্পর্কে আগে জানবো, ঠিক আছে? নবায়নযোগ্য শক্তি, এই নবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যে জিনিসটা কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না, অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত সেম থাকবে, মানে একই থাকবে আর কি, ঠিক আছে? কখনো শেষ হবে না। যেমন হতে পারে কি, বায়ু আছে, অ্যান্ড দেন হচ্ছে কি পানি আছে, তাই না? এরকম আর অনেক কিছু আছে, আমি জাস্ট তিনটা লিখে রাখি। সূর্য আছে। সো এই সমস্ত বিষয়বস্তু কিন্তু কখনো শেষ হবে না, মানে ধ্বংসের আগ পর্যন্ত। সো এইখান থেকে, এই বিষয়বস্তু থেকে যে শক্তি আমরা পাই সেগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে? নবায়নযোগ্য শক্তি শর্টকাটে লিখলাম। অর্থাৎ এই বায়ু থেকে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, অ্যান্ড দেন হচ্ছে পানির স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তারপর সৌরশক্তি কাজে লাগিয়েও শক্তি উৎপন্ন করা যায়। তো এই সমস্ত বিষয়বস্তু হচ্ছে নবায়নযোগ্য শক্তি, যেটা কোনো শেষ হবে না। কিন্তু যা শেষ হয়ে যাবে সেগুলোকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমরা একটু অপশন চেক করি, ঘ নাম্বার থেকে শুরু করি, বা ক নাম্বার থেকে শুরু করা যাক। ভূতাপ মানে কি? মানে মাটির নিচে যে তাপগুলো আছে, তো এগুলো তো থাকবে, কখনো শেষ হবে না। সো এটা আনসার হবে না, ঠিক আছে? কারণ যা শেষ হয়ে যাবে সেইটা আনসার হবে। ক্লিয়ার? যা শেষ হয়ে যাবে সেই শক্তিটাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি, এটা মাথায় রাখবো, তাই হবে। এই যে বায়োফুয়েল, বায়ো রিলেটেড জিনিস আছে, সো এটাও শেষ হবে না, এটাও অপশন মানে আনসার হবে না। এবার ঘ নাম্বার দেখো, বায়ু, এটাও শেষ হবে না। কিন্তু নিউক্লিয়ার মানে কি? যে পরমাণুকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয়, ঠিক আছে? যেমন ইউরেনিয়াম, তোমরা সবাই এটাকে চেনো আশা করি, কারণ এটা হচ্ছে তোমার কি থাকে প্রজাসারণীতে খেয়াল করলে দেখতে পাবা 235 ভর সংখ্যা বিশিষ্ট একটা যে মৌল, এটা অত্যন্ত বিরল একটা মৌল, বাট অনেক দামি, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু যে পারমাণবিক বোমা বানানো যায়। এরপর হচ্ছে আমাদের রিসেন্ট বাংলাদেশে যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কথা তোমরা সবাই নাম শুনছো, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে যে উদ্বোধন করলো। সো এখানেও কিন্তু এইটাকে ভেঙে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। সো এটা তো লিমিটেড, এটা তো শেষ হয়ে যাবে, তাই না? এটা তো কখনো মানে একদম কী বলে সবসময় থাকবে না, তাই না? সো এটা হচ্ছে তাহলে অনবায়নযোগ্য শক্তি, মোট কথা যা শেষ হয়ে যাবে। ওকে, ফাইন। সো এরপর দেখো 3 নাম্বার কী বলছে? স্থির অবস্থা থেকে শুরু করে স্থির অবস্থা কিন্তু আদিবেগ শূন্য আমরা জানি। 3 নাম্বারটা আমি এখানে করি একটু ক্লিয়ার করে। সো আশা করি তোমাদের 2 নাম্বারটা ক্লিয়ার। অ্যান্ড দেন দেখো, সো 3 নাম্বার কী বলছে সবাই একটু পড়ো ভালোভাবে স্কিপ করে, এবং যারা পারবা তারা হচ্ছে কাইন্ডলি একটু আনসার দিয়ে ট্রাই করবা। সো দেখো 3 নাম্বার বলছে স্থির অবস্থা থেকে, তার মানে স্থির অবস্থা আমরা জানি আদিবেগ শূন্য, তাই না? এরপর দেখো, এই অঙ্কটা কিন্তু 1 মিনিটের আগে কিন্তু করা সম্ভব, জাস্ট আমি বোঝাচ্ছি দেখি, একটু টাইম চলছে আর কি, টাইম চলে যাচ্ছে। সো দেখো এখানে বলা আছে 10 মিনিটে একটা বস্তু, তার মানে টাইম দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে? 10 মিনিট। আমরা এটা সেকেন্ডে কনভার্ট করে নিতে পারি চাইলে, 1 মিনিটে 60 সেকেন্ড, সো এটা 600 সেকেন্ড হবে, তাই না? অ্যান্ড দেন একটা বস্তু 360 কিলোমিটার দূরত্ব তরঙ্গ, তার মানে 360 হচ্ছে এটা দূরত্বের মান বা সরণ বলতে পারো, 360 কিলোমিটার। সো 360 কিলোমিটারে আমরা জানি 1 হাতে গুণিত হয় মিটার কনভার্ট করতে হলে, তাহলে 3টা শূন্য আরও অ্যাড হবে, 1 2 3, ওকে, এত মিটার। মানে সবগুলো SI এককে করার ট্রাই করবা। এরপর দেখো, কারণ এখানে অপশন কিন্তু SI এককে বলা আছে, কেজি, ঠিক আছে? ওকে, আর এইভাবে তুমি কাজ করতে হলে কিন্তু কেজি এককটা আসবে না, ঠিক আছে? ভুল হতে পারে। এরপর দেখো 60 নিউটন, অর্থাৎ এটা বলের মান দেওয়া আছে 60 নিউটন। ওকে, ফাইন। সো বলছে বস্তুটি ভর কত? m = হোয়াট? ফার্স্ট অফ অল তুমি যে সূত্র জানো সেইটা আগে লিখবা। আমরা জানি F = ma। ওকে, ফাইন। সো এখান থেকে m বের করতে হবে, কারণ F দেওয়া আছে, বাট a দেওয়া নেই। এখানে একটা ঝামেলা হচ্ছে, a দেওয়া নেই, তাহলে F/a, ঠিক আছে? সো এটা এখন বের করতে হবে। F/a দিয়ে F এর মানটা কিন্তু দেওয়া আছে, কতটা? 60 নিউটন দেওয়া আছে, বাট a দেওয়া নেই। a কীভাবে বের করতে পারি? মানের দিকে তাকাও বা চেক করো, এখানে F বা দেখি কী আছে, এস আছে, টি আছে এবং ইউ আছে। ইউ তো কাজে লাগবে না, বাট ইউ, টি, এস এবং আমাদের লাগবে এ। তাহলে এই 4টা বিষয়বস্তু নিয়ে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়? একদম চোখ বন্ধ করে আশা করি তোমরা বলে দিতে পারবা। সেটা হলো কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার।
তো আদি ব্যক্তি এখানে শূন্যই, সো এইটার মানটা ফুল শূন্য। তাহলে কি লিখতে পারি, এস ইকোয়াস টু শুধু হাফ এটি স্কোয়ার। হাফ এটি স্কোয়ারকে লেখা যায় এটি স্কোয়ার বাই 2, অ্যান্ড এখান থেকে আমাদের মানটা লাগবে এটি স্কোয়ার, এর মান লাগবে। সো এখানে এটি স্কোয়ার ইকোয়াস টু লিখতে পারি 2s। ঠিক আছে, আমি আবার বলতেছি, আমি বোঝাচ্ছি দেখি একটু জাস্ট বড় করে করাচ্ছি তোমাদের। তোমরা যদি যখন এটা পারবা তখন কি খুব সহজে, মানে 1 মিনিটের আগে কিন্তু করতে পারবা এটা। আর শর্টকাট খুঁজিও না, কারণ হচ্ছে শর্টকাট পরীক্ষা মাথা আসবে না বা ভুল লিখে আসবা। সবসময় বেসিক দিয়ে ম্যাথ করবা, কখনো ভুল হবে না। সো আমরা এখানে এর মানটা বের করবো, উপরে হচ্ছে 2s ডিভাইড বাই টি স্কোয়ার। ওকে ফাইন। সো এখন জাস্ট মানগুলো বসাও। তাহলে 2 ইন্টু এসের মানটা কত, আর আমি যে ম্যাথ করাবো আশা করি ক্যালকুলেটর লাগবে না, হাতে কলমে করতে পারবা। আর হাতে করার দরকার নেই, কারণ হচ্ছে তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে, সো হাতে কেন করবা, তাই না? সো দেখো যেগুলো একেবারে সোজা, বাট মানে ক্যালকুলেটর তুমি ভাববা যে হচ্ছে ক্যালকুলেটর উঠাতে এটা অনেক টাইম চলে যাবে, ওইগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো। সো এসের মানটা বলা আছে এখানে কত, 36 দিয়ে দেখো কটা শূন্য, 1 2 3 4টা শূন্য, 3 6 1 2 3 4, এবং নিচে টি স্কোয়ার, অর্থাৎ টির মানটা বলা আছে 600 সেকেন্ড। 600 স্কোয়ার 600, তোমাদের হাতে ক্যালকুলেশন আমি শিখিয়ে দিই। দেখো এই যে 600 স্কোয়ার মানে 600 ইন্টু 600, তাই না? সো দেখো এখানে নিচে কিন্তু 4টা শূন্য আছে, 1 2 3 4, উপরে 4টা শূন্য, 1 2 3 4, কাটা। এতে হাতে করা যায়, তাই না? 636 636 কাটা, থাকতেছে কত ভাইয়া, 2 থাকতেছে, তাই না? তাহলে এর মানটা হবে কত, 2। এবং এই 2 এখন তুমি এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে আনসার পেয়ে যাবে। ঠিক আছে, সো উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে কত, এফ এর মান তো বলা আছে 60 নিউটন, 60 নিউটন। ওকে, অ্যান্ড নিচে 2, অর্থাৎ আনসার আসবে 30 কেজি। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বর আনসার কত আসছে, ক নাম্বারটা, অর্থাৎ 30 কেজি, এটা আনসার। ঠিক আছে, আশা করি 3 নম্বরটা আমাদের সবার ক্লিয়ার। ওকে, এরপর দেখো 6 নম্বরটা বলছে তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক। সো এই ক্ষেত্রে আনসারটা কোনটা হবে আমরা দেখে নিই আগে। তড়িৎ বলরেখা মানে কি, দেখো তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য সবাই খাতা লিখে নাও। এটা আমি ধরো 2টা চুম্বক রাখলাম এখানে, তাহলে অবশ্যই এখানে বিদ্যুৎ সাথে অ্যাড করলাম। যাই হোক তোমরা জাস্ট বুঝে নাও। সো এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত ধরে নাও। সো যখন বলরেখাগুলো উৎপন্ন হয়, ঠিক আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ ধরলাম আমরা। সো বলরেখা যখন উৎপন্ন হবে তখন সেটা এই পজিটিভ থেকে নেগেটিভে যাবে, এটা একটা প্রপার্টিস বা বৈশিষ্ট্য। ঠিক আছে, এদিক থেকে দিয়ে যাবে, মানে শুরু হবে ধনাত্মক প্রান্ত থেকে শুরু হবে, উৎপন্ন হবে এবং শেষ হবে কোথায়, এই মাইনাস প্রান্তে গিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে এই যেটা হয়ে যাবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কখনও এরা সেট করবে না, মানে একজনের উপর দিয়ে আরেকজন কেউ যাবে না বা একজনকে ইন্টারসেপ্ট করবে না। ঠিক আছে, এটাও একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং বলের দিক হবে আসলে কেন্দ্র বরাবর, মোট কথা। ঠিক আছে, ওকে, পাশাপাশি জীবনে সেট করবে না, এরকম অনেক অনেক রেখা যাবে, অনেক। আসলে এটা মানে গণনার যোগ্য না, মানে ঠিক আছে, আনকাউন্টেবল। ওকে, সো এখন আমরা অপশনগুলো টেস্ট করি। নেগেটিভ চার্জ থেকে উৎপন্ন হয়ে পজিটিভ চার্জে গিয়ে শেষ হয়, এটা তাহলে অবশ্যই ভুল, তাই না? অবশ্যই ভুল এটা, কারণ হচ্ছে আমরা একটুকে বললাম যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে আর কি। এরপর খ নাম্বার হচ্ছে উৎপন্ন বলের দিক হয় স্পর্শক বরাবর। তো আমরা এটা আসলে একটা হয় একদিক থেকে, বাট আমরা কী পড়বো, কেন্দ্রের দিকে পড়বো। ঠিক আছে, কেন্দ্র বরাবর পড়বো, তাহলে খ নাম্বারটাও ভুল, তাহলে ক নাম্বারও ভুল, খ নাম্বারও ভুল। সো এরপর বলা আছে এর সংখ্যার উপর তড়িৎ ক্ষেত্রের মান নির্ভর করে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কারণ হচ্ছে কি জানো, কারণ এই বলরেখা যত বেশি উৎপন্ন হবে, ঠিক আছে, ততই তড়িৎ ক্ষেত্রের মান বৃদ্ধি পাবে, মানে প্রাবল্য বলতে পারো। যেটা প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে হচ্ছে তোমার F/Q। ঠিক আছে, প্রাবল্য মানে হচ্ছে কি, যে একটা চার্জকে কোনো জায়গায় স্থাপন করলে সেটি যে বল লাভ করে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রাবল্য। সো এই প্রাবল্যের মানটা বেশি হবে সংখ্যার যদি বলরেখাগুলো বেশি হয়। সো গ নাম্বারটা কিন্তু রাইট আনসার। ঘ নাম্বার কেন রাইট না, কারণ আমরা একটু আগে বলছি যে রেখাগুলো একে অপরকে সেট করবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো গ নাম্বারটা কেন রাইট আনসার। ওকে, এরপর দেখো 7 নাম্বার, পদার্থের পরিমাপের একক। একদম সিম্পল প্রশ্ন, এটা অবশ্যই কী হবে, মূল দ্বারা প্রকাশ করি, তাই না? এটা 6ষ্ঠ অধ্যায়, কেমিস্ট্রির 6ষ্ঠ অধ্যায় কিন্তু তোমরা সবাই পড়ছো, কেমিস্ট্রিতে আছে আই থিঙ্ক। ঠিক আছে, 6ষ্ঠ অধ্যায় পড়ছো এটা। সো এই যে মূল, এটা কিন্তু পদার্থের পরিমাণে একক। এটা আসছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, আমি বলে দিই, তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে এটা আসছে। ঠিক আছে, যেখানে মৌলিক রাশি 7টা আছে না, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্বিপন্থীবতা, পথে পরিমাপ, তারপর দ্বিপন্থীবতা, তাই না, এগুলো আছে। সো ওইখান থেকে এটা আসছে, তো ওইখান থেকে কিন্তু একটা MCQ কমন পড়বি। সো সবাই এটা ভালোভাবে মানে সবগুলো একক শিখে রাখবে আশা করি। ওকে, আরেকটা আছে দ্বিপন্থীবতার একক হচ্ছে ক্যান্ডেলা, ওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে ফাইন, আশা করি 7 পর্যন্ত তোমাদের শেষ। 8 নম্বর দেখো, কোনটি স্কেলার রাশি। সো স্কেলার রাশি আর ভেক্টর রাশি তোমরা একটা সংজ্ঞা জেনে থাকবে আশা করি, আমি লিখে দিই এখানে, একটু মুছে নিই, দাঁড়াও, ওয়েট। এই অ্যান্সারটা আশা করি তোমার সব পারবা, কারণ ইজি আছে একদম। নিচে কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, যে রাশিকে শুধুমাত্র দিক দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, আর ভেক্টর রাশি হচ্ছে, সরি ভুল বললাম একটু। স্কেলার রাশি হচ্ছে কি, যে রাশিকে মান দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি, মানে দিকের প্রয়োজন হয় না। আর অন্যদিকে কি, ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। সো এখন দেখো
ভেক্টর রাশির মনে রাখার একটা ছন্দ, এটা একটা কমন, সব জায়গায় আছে, বই পুস্তকে লেখা আছে অনেক। ভবে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ওকে ফাইন। সো দেখো, এটি সব পজিটিভ নেগেটিভ নেওয়ার কোনো রিজন নাই। এই ভতে হচ্ছে কি আমরা শেখার জন্য ক্লাস করছি না। সো দেখো এরপর ভবে, ভতে হচ্ছে ভর বেগ, তাই না, মোমেন্টাম, যাই হোক। অ্যান্ড বেতে হচ্ছে শুধু বেগ। এগুলো সব ভেক্টর রাশি, সবাই লিখে নাও, এটা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার ট্রিক্স বা ছন্দ। আর শতে হচ্ছে স্মরণ, আর বতে হচ্ছে বল, প্রতে হচ্ছে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র একটা বললেই হইলো। ওতে হচ্ছে ওজন, ডাব্লিউ দ্বারা আমরা প্রকাশ করি ওজন। ততে হচ্ছে ত্বরণ, দেখো অনেক কিছু কিন্তু এসে পড়ছে। মতে হচ্ছে মন্দন, তাই না? ওকে, এরপর দেখো, এরপর ভাসে, এগুলোতে আরও অনেক কিছু হয়, টর্ক হয়, তারপর এগুলো দরকার নাই, জাস্ট একটা লাইন মনে রাখলে হবে, ঠিক আছে? ঠিক আছে, এর বাইরে আর কিছু লাগে না তোমাদের। ওকে ফাইন। সো দেখো এরপর তাহলে এখানে আনসার কোনটা হবে ভাইয়া? 8 নম্বরে কোনটি স্কেলার রাশি? তাহলে এগুলো আমরা ভেক্টর রাশি শেখার এই ছন্দ বললাম আর কি। কী কী আছে? এই যে স্মরণ, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু ভেক্টর রাশিতে এসে পড়ছে, তাহলে এগুলো হবে না। তাহলে 8 নম্বর কী হবে? ক নম্বরটা আনসার হবে দূরত্ব। এই ক্লাসটা কিন্তু আমি আগে করাইছি গতি অধ্যায়, যারা করোনা ক্লাসটা করে নিও, ওখানে বেসিক ক্লাসে সব কিছু আলোচনা করে দেওয়া আছে অলরেডি। এরপর দেখানোর পরে স্লাইডে চলে যায়, কারণ এই বেস একদম শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা, আমি ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। এরপর দেখো 4 নম্বর, 9 নম্বরটা এই পাশ থেকে দেখি, ডান পাশ থেকে আসি আগে। 9 নম্বরটা কী বলছে এখানে? অবতল আয়নায় প্রধান ফোকাসে একটা যদি বস্তু রাখা হয়, অবতল আয়না বলছে কিন্তু, এর প্রতিবিম্ব কেমন হবে? ঠিক আছে, তো ফার্স্ট অফ অল প্রথমে বলে নিই, এটা 26 সালে চট্টগ্রাম যে বোর্ডে যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, ঠিক আছে? আসলে অবতল আয়নার প্রধান ফোকাসে যখন একটা বস্তু রাখা হয়, ধরো আমার দ্বারা রুল অফ 6 একটা কনসেপ্ট আছে প্রতিফলন, এই প্রশ্নটা আসছে আলোর প্রতিফলন থেকে, ঠিক আছে? এবং প্রশ্ন একটু ঝামেলা আছে, ঠিক আছে? ঝামেলাটা আমি বলতেছি। দেখো এটা সাধারণত কী হয়, রুল অফ 6 যারা ক্লাসটা করো না তারা একটু কাইন্ডলি করে আসো, বেটার হবে, ঠিক আছে? রুল অফ 6-এ কিন্তু আমি বলে দিচ্ছি, সব কিছু একদম ক্লিয়ারলি আলোচনা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে একটু শর্টকাট দেখাচ্ছি। প্রথমে দেখো একটা অবতল লেন্স আঁকাবো, এটা কিন্তু অবতল লেন্স, তাই না? উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। সো সেন্টারে থাকে কি কেন্দ্র, এবং কেন্দ্রের মাঝে থাকে কি, মানে মেরু আর কেন্দ্রের মাঝে থাকে প্রধান ফোকাস। ওকে ফাইন। সো আমরা একটা ডিফাইন করতাম কীভাবে রুল অফ 6-এ, এখানে এখানে সবসময় থাকবে সেন্টারে 3 হবে, 3 নম্বর পয়েন্ট হবে, অ্যান্ড এখানে 4 হবে, এখানে 5 হবে, অ্যান্ড এখানে 6 হবে, অ্যান্ড এখানে হবে 2, এখানে হবে 1। ওকে ফাইন। সো একে বলা হয় এককে বলা হয় অসীম, 2কে বলা হয় অসীম এবং কেন্দ্রের মাঝে, এবং 3কে বলা হয় কেন্দ্রে, এবং 4কে বলা হয় কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এবং 5কে বলা হয় ফোকাসে, প্রধান ফোকাসে, এবং 5 মানে 5 নাম্বার এবং হচ্ছে মেরুর মাঝে যেটা থাকে তাকে বলা হয় 6 নাম্বার। ওকে ফাইন। সো প্রশ্ন বলছে এখন অবতল আয়নার প্রধান ফোকাসে একটা বস্তু রাখলে, প্রধান ফোকাস মানে কি, এই যে এখানে এফ যেটা আর কি আমরা দিলাম, ঠিক আছে? এটা সো এখানে যদি একটা বস্তু রাখা হয়, তো আমরা জানি যে এখান থেকে একটা রশ্মি আবহিত হবে দর্পণে, অবতল দর্পণে, অ্যান্ড দেন সেটা প্রধান ফোকাস দিয়েই প্রতিফলিত হবে। ওকে, এরপর কী হয়, এই যে এই পাশ থেকে একটু এইভাবে হবে, একটু এদিকে এদিক বরাবর চলে যায় কেন্দ্র দিয়ে একেবারে আরেকটা রশ্মি, মানে যে পথে আপতিত হয় ওই পথেই প্রতিফলিত হয়ে ফিরে আসে। এটা হচ্ছে কনসেপ্ট। আর রুল অফ 6 মানে হলো যে মানে যেখানে বস্তুটা আছে, যে পয়েন্টে বস্তুটা আছে, ধরো হচ্ছে এখানে আমি কোন জায়গায় দিছি, প্রধান ফোকাস এফ দিছি, 5 নাম্বারে দিছি। 5 নাম্বার যদি একটা বস্তু রাখো, সেটা কোন জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে, তার সাথে আর কত যোগ করলে 6 হয়, এটা হচ্ছে রুল অফ 6। আমি আবার বলতেছি, রুল অফ 6-এর ক্লাসটা একটু লম্বা আছে, তো সো তোমরা আমার ক্লাসটা দেখে নাও, বেটার হবে আরও, ঠিক আছে? আমি এখানে একটু যেহেতু এমসিকিউ সলভ করাচ্ছি, সো তো আমি বলে দিচ্ছি আর কি, আশা করি তোমরা সব বুঝবা। কথা হচ্ছে রুল অফ 6 মানে হলো যে আমরা যে জায়গায় বস্তু রাখবো, যে পয়েন্টে বস্তু রাখবো, তার সাথে কত যোগ করলে 6 হবে, ঠিক কত যোগ করলে 6 হবে, মানে যত যোগ করলে 6 হবে সেখানেই প্রতিবিম্ব গঠিত হবে, মোট কথা। তাহলে এখানে কত দিলে 6 হয়? 1 দিলে 6 হয়, অর্থাৎ 1 নাম্বার বিম্ব গঠিত হবে। 1 নাম্বারটার নাম কি ভাইয়া? 1 নাম্বারটার নাম হচ্ছে কি অসীম, অর্থাৎ এই স্থানটার নাম হচ্ছে অসীম। 2 নাম্বারটা হচ্ছে অসীম এবং কেন্দ্রের মাঝে। তো যেহেতু 1 নাম্বার গঠিত হবে, 1 নাম্বারটাও হচ্ছে অসীম। মানে যেখানে অসীম সেখানে আমরা কি বুঝবো কী হবে, যে বিম্বটা কেমন হবে, বাস্তব হবে না অবাস্তব হবে না, আকার ছোটো হবে না সোজা হবে, মানে তো বুঝবোই না, তাই না? অবাস্তব যদি গঠিত হয়, মানে যে অসীমে যদি গঠিত হয় আর কি।
সো এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে। এখানে আসলে আমরা যে বস্তুটাকে অসীমে আছে, সো সেই বস্তুটাকে আমরা দেখবো কীভাবে, তাই না? সো আশা করি এটি স্কিপ রাখা বেটার। এটি এরকম প্রশ্ন থাকলে অবশ্যই স্কিপ করবা, ঠিক আছে। এখানে বিম্ব গঠিত হয় না, আসলে প্রতিম্ব গঠিত হয় না, এটা সঠিক অ্যান্সার আর কি বলতে পারো। ওকে ফাইন। সো 10 নম্বর দেখো এখন, 20 কেজি ভরের একটা বস্তু স্কিপ, এটা হচ্ছে স্কিপ। ওকে, 20 কেজি ভরের একটা বস্তু 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটা 10 মিটার স্প্রিংয়ের উপর পড়ে স্থির হয়ে পড়লে ওই স্প্রিংয়ের দৈর্ঘ্য কত হবে? এটাও অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক ইজি, ঠিক আছে। সো দেখো এটা আমরা কীভাবে করবো। 10 নম্বর, এটা মুছে নিই, দাঁড়াও ওয়েট, একটু ক্লিয়ার করে নিই। ওকে, দেখো, সো এখানে বলা আছে 20 কেজি ভরে, মানে যা আমাদের প্রশ্ন দ্রুত সলভ করার ওয়ে হচ্ছে যা দেওয়া আছে সব একদম মাথায় সেট আপ করে নেওয়া বা লিখে ফেলা, ঠিক আছে। তাহলে খুব সহজে তুমি আনসার করতে পারবা, বুঝতে পারো কোন সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। সো দেখো 10 নম্বর বলছে যে 20 কেজি ভরে একটা বস্তু, অর্থাৎ এম দেওয়া আছে, এম ইকোয়ালস টু 20 কেজি মানে 20 কেজি। ওকে, এরপর বলা আছে বেগ, এই যে এখানে যে বস্তুর বেগ বলা আছে, বেগ ইকোয়ালস টু 36 কিলোমিটার পার আওয়ার। এই যে কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। একটু আগে বলছি আমরা সবসময় এসআই একে ম্যাথ করবো, ঠিক আছে। সো এখানে যেহেতু দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তো এখানে কী করতে হবে, অনেক বড় একটা কাজ করতে হবে। আমি এটার জন্য তোমাকে শর্টকাট শিখিয়ে দেবো। এই যে 1 কিলোমিটারকে মিটার নিলে 1000 গুণ দিতে হয়, এবং এই আওয়ারটা কিন্তু পার আওয়ার হিসেবে আছে, বা ইনভার্স আওয়ার, মানে আওয়ার ইনভার্স আকারে আছে। তার মানে হলো 1/h, দ্যাট মিনস নিচে আওয়ারটা হবে। আর 1 ঘন্টায় সমান আমরা জানি 3600 সেকেন্ড, তাহলে নিচে হবে 3600। এভাবেও করতে পারো চাইলে, এভাবে তুমি করতে পারো চাইলে। 36 একে 36, এখানে একটা শূন্য বাকি থাকবে, সরি, 10 হবে অ্যান্সার, এটা 10 মিটার পার সেকেন্ড হবে। সো শর্টকাটটা হচ্ছে যে শুধুমাত্র 3.6 দিয়ে ভাগ দেওয়া। সবাই খাতায় নোট করতে পারো যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে শুধুমাত্র 3.6 দ্বারা ভাগ করলেই ইনাফ, ঠিক আছে। এ দেখো এখন এখানে 36 আছে এখানে, অ্যান্ড আমি এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছি। সো এখানে 3.6 দিয়ে ভাগ দিলে কি এসে পড়ে, 10 এসে পড়ে। ক্যালকুলেটর ইউজ করবা, ব্যাস হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই, শর্টকাট। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা কী করবো এখন, এই যে ভিড় মানটা দেওয়া আছে কত, তাহলে কত পেলাম আমরা, 10 মিটার পার সেকেন্ড পেলাম আর কি। ওকে ফাইন। এরপর দেখো 10 মিটার স্প্রিংয়ের উপর সেট দেওয়া হলো, মানে স্প্রিংটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 10 মিটার। অ্যান্ড যদি একটা 20 কেজি বস্তু ভর, মানে 20 কেজি ভরের একটা বস্তু পরে স্প্রিংয়ের উপর, তাহলে অবশ্যই সংকুচিত হয়ে যাবে, তাই না? আমি মনে করি যে এখানে এক্স পরিমাণ বা এক্স মিটার সংকুচিত হয়েছে, এটা ধরে নিলাম আমরা। ওকে ফাইন। সো এই যে এখানে যে সংকুচিত হলো সেইটার মান হচ্ছে এক্স মিটার, এটা দিয়ে ম্যাথ করতে হবে, ঠিক আছে। এরপর বলছে ওই স্প্রিংয়ের দৈর্ঘ্য কত হবে, মানে নতুন যে স্প্রিং হলো এটা এখন দৈর্ঘ্য কত, অর্থাৎ এক্স এর মান বের করার পর আমাদের 10 - x করতে হবে, এইটা হবে রেজাল্ট, ঠিক আছে। এবং এটা সমীকরণটা দেখো কেমন হবে। সমীকরণটা হলো একটা, এই ম্যাথ কিন্তু কাজ ক্ষমতা শক্তিতে আমি করাইছি অলরেডি, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যখন আমি একদম প্রপারলি কনসেপ্ট প্লাস বেসিক দুইটা ক্লিয়ার করে দিচ্ছি, তখন দেখবা যে হচ্ছে এখানে এই ম্যাথগুলো করানো আছে আরও ভালোভাবে, ঠিক আছে। সো দেখো এখানে সাধারণত সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে যে স্প্রিংয়ের বিভব শক্তি পরিণত হবে, অর্থাৎ আমরা যে বস্তুটা ছেড়ে দেবো উপর থেকে, ঠিক আছে, উপর থেকে কোনো বস্তু ছেড়ে দেওয়া হলে স্প্রিংয়ের উপর যে পড়লো, অর্থাৎ সেই গতিশক্তিটা, অর্থাৎ বস্তু যে পড়তেছে তার গতিশক্তিটা স্প্রিংয়ের বিভব শক্তিতে পরিণত হবে, অর্থাৎ স্প্রিংয়ের শক্তি কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ সমীকরণটা হবে ঠিক এরকম, সমীকরণটা হবে কীরকম, হাফ mv², এটা হচ্ছে কার জন্য, যে বস্তুটা পড়তেছে তার জন্য, আর এ পাশে হচ্ছে যার উপর পড়তেছে স্প্রিংয়ের উপর। সো স্প্রিংয়ের যে বিভব শক্তিতে পরিণত হচ্ছে, সো তার জন্য হবে হাফ kx²। এইটা হচ্ছে সমীকরণ, মেইন সমীকরণ, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে, সিকিউর ক্ষেত্রে এটা কাজে লাগে, ঠিক আছে। কোনো একটা স্প্রিংয়ের উপর বস্তু পড়লে এই সমীকরণ দিয়ে কাজ করলেই হয়ে যাবে ম্যাথটা। বাট প্রবলেম হচ্ছে এখানে আমাদের কে এর মানটা লাগবে, বাট কে এর মানটা বের করার জন্য আমরা জানি f = kx, তাই না, f = kx জানি, তো আমরা এখানে কেও জানি না, এফও জানি না, ঠিক আছে। সো এখানে আসলে তোমার কে এর মানটা যেহেতু বের করা সম্ভব নয়, ঠিক আছে, কে এর মানটা এখানে বের করা সম্ভব নয়, কারণ এখানে এক্সের মানও দেওয়া নাই, কতটুকু সংগঠিত হয়েছে এটাও দেওয়া নাই। সো প্রপার এখানে ভ্যালুগুলো নাই, আমি জানি না বোর্ড প্রশ্ন এখানে কেন দিয়েছে এরকম করে। সো আই থিঙ্ক এইটাও মিস্টেক আছে। সো 9 নাম্বার আর 10 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটাই কিন্তু স্কিপ। এর কারণ হচ্ছে প্রপার তথ্য নাই, প্রপার তথ্য কিন্তু এখানে দেওয়া নাই, ঠিক আছে। এত কষ্ট করে করতেছি, এবার দেখি ভ্যালুই নাই। সো এই দুইটা আসলে স্কিপ রাখার মতো প্রশ্ন, এটা আসলে সলভ করা যাবে না। সো এরপর দেখো
সলভ করলেও যে মানটা আসবে ওটার সাথে একটা ভ্যারিয়েবল যুক্ত থাকবে, ঠিক আছে। সো ওইটা কিন্তু এখানে নাই, কোনো ভ্যারিয়েবল নাই, সবগুলো প্রপার ভ্যালু। সো আশা করি 9 নাম্বারটা 10 নাম্বারটা স্কিপ রাখবা। এরপর দেখো 11 নাম্বার কী বলা আছে। আর যদি এখানে কে এর মানটা দেওয়া থাকতো তাহলে কীভাবে বের করতে হইতো আশা করি তোমরা সব বুঝতে পারছো, কারণ কে এর মানটা দেওয়া থাকলে এখানে এক্স এর মানটা ইজিলি বের করা যাইতো। আর এক্স এর মানটা বের করার পর বলছে যে স্প্রিংয়ের দৈর্ঘ্য কত হবে। সো স্প্রিংয়ের মোট দৈর্ঘ্য প্রথমে যারা ছিল এখান থেকে বিয়োগ করবো এক্স এর মানটা, তাহলে যেটা পাবো সেটাই হবে আনসার। ওকে ফাইন। এরপর দেখো, এরপর হচ্ছে বলছে 11 নম্বর, সার্চ লাইটে ব্যবহৃত আয়নায় কী ধরনের আলো তৈরি হয়। এটা একদম ইজি, এটা সমান্তরাল, এটা একদম বই থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা মাথায় রাখবা। এরপর দেখো কী বলছে 12 নম্বর। 12 নম্বর বলছে যে একটা 40 মাইক্রোফ্যারাড ধারক 20, এই যে ফ্যারাড এর ধারকত্ব দেওয়া আছে, অর্থাৎ সির মানটা দেওয়া আছে, ক্যাপাসিটর সির মান দেওয়া আছে এখানে 20 ভোল্ট মানে ভি দেওয়া আছে, এর বিভবের সাথে সংযুক্ত থাকলে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে। সিম্পল, যা সূত্র ইউজ করো এখানে আমরা জানি সি এর ভিতে থাকলে শক্তি সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার। সো এই মান তো একদম ইজি। সো দেখো এখানে জাস্ট এককটা একটু কনভার্ট করতে হবে, যেহেতু এখানে দেখো মিলিজুল বলছে, মিলিজুল শুধু সূত্র পারলে হবে না, এককগুলো চেঞ্জ করে ম্যাথ করতে হবে, ঠিক আছে। এসআই এককে ম্যাথ করবো সবসময়, তারপর যেখানে কনভার্ট করার প্রয়োজন পড়ে সেদিকে আমরা কনভার্ট করবো। সো দেখো এখানে সি এর মানটা কত বলা আছে, 40 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড। এই যে মাইক্রো মানে হচ্ছে 10/6, সবাই মাথা রাখবা, ঠিক আছে, সবাই মাথা রাখবা যে 1 মাইক্রোফ্যারাড মানে হলো 10/6 ফ্যারাড, ঠিক আছে। এই যে এটা মাথায় রাখবো সবাই। ওকে, তাহলে এখানে কী হবে 40 ইন্টু 10/6, আমরা এসআই এককে ম্যাথ করতেছি, মানে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিটস। সো এখানে 10/6, ওকে, এটার ফুল মিনিং হচ্ছে এসআই ফুল মিনিং হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এইরকম একটা হবে আই থিঙ্ক, ঠিক আছে, মানে আন্তর্জাতিক একক। ওকে ফাইন। সো এবার দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এইরকম একটা ইয়ে হবে আর কি, ফুল মিনিংস হবে আর কি। সো দেখো 40 ইন্টু 10/6 ইন্টু ভি স্কোয়ার, ভির মানটা কিন্তু এসআই এককে দেওয়া আছে ভোল্ট, আমরা জানি যে ভোল্টেজ একক হচ্ছে বিভবের একক হচ্ছে কি ভোল্টেজ। সো 20 ভোল্ট অর্থাৎ 20 স্কোয়ার হবে এখানে, ঠিক আছে। ওকে, এখন তো সলভ করে দেখো, আমি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতেছি না, মানে ক্যালকুলেটার ছাড়া কিন্তু করা যায় এগুলো। সো দেখো এখানে কি আছে 2, এখানে 20 থাকবে, অর্থাৎ এখানে থাকবে 20, আমি হাতে ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেটার করলে আরও দ্রুত হবে তোমাদের। সো এখন দেখো 10/6 মানে কি, উপরে 1 থাকবে, নিচে 1-এর পরে 6টা শূন্য, তাই না, উপরে 1 থাকবে, নিচে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6 ইন্টু 20 স্কোয়ার, দ্যাট মিনস 400, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কাটা, কী থাকতেছে তাহলে, আবার এখানে একটা কাটা যায়, 1 শূন্য 1 শূন্য কাটা, থাকতেছে 3টা শূন্য, অর্থাৎ 2-এর পর 3টা শূন্য থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে আর এখানে 4 আছে, 4 দুগুণে 8, 8 থাকতেছে, আর এখানে থাকতেছে 1-এর পর 3টা শূন্য, আমরা বা লিখতে পারি 8 ইন্টু 10/3 লিখতে পারি। এটা হচ্ছে কি, এটা এসআই এককে আসছে, আমরা জানি শক্তি বা কাজের একক হচ্ছে জুল, এটা জুলে আসছে। বাট দেখো আনসার দেখো, জুল এককে একটাও দেওয়া নাই, মিলিজুল আছে, ন্যানোজুল, মিলিজুল এবং মিলিজুল আকার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে মিলিজুল দিয়ে করে দেখি হয় কিনা। মিলিজুল, তাহলে 1 জুল সমান কত মিলিজুল, এটাকে আমাদের জানতে হবে, তাই না। মিলি কথাটা মানে কিন্তু 10/3, তাই না। সো 1 জুল ইকোয়ালস টু আমরা জানি 10/3 মিলিজুল, ঠিক আছে। 10/3 মানে হচ্ছে 1/1000, মানে 1/1000, ঠিক আছে। এটা কোন জায়গা থেকে আসছে, যে 1,000 আসলে তোমরা বুঝতে পারছো এটা। তো এখন কী করতে হবে, ও সরি আমি একটু মিস্টেক করতেছি, একটু না অনেক মিস্টেক করে ফেলছি, সরি, এখানে ইনভার্স হবে না, ঠিক আছে। 1 জুল সমান 10⁻³ মিলিজুল হবে, সরি একটু বলেছে, আসলে সময় বুঝতে পারছো। সো এখানে 1 জুল সমান 10⁻³ মিলিজুল, সুতরাং যদি উল্টা প্রয়োজন হইতো, অর্থাৎ আমি মিলিজুলকে যদি জুলে কনভার্ট করতাম তাহলে হয় একের নিচে হচ্ছে 1000 হইতো আর কি, মানে 10/3 হইতো আর কি। যেহেতু এখানে জুলকে কনভার্ট করতে হয় মিলিজুলে, যেমন এর মতো আর কি, 1 কিলোমিটার সমান মানে 1 কেজি সমান 1000 গ্রাম আর কি, ঠিক এরকম আর কি, ঠিক আছে সম্পর্ক। সো 8 ইন্টু, তাহলে আমরা জানি 1 জুল সমান 10⁻³ বা 1000 মিলিজুল, সুতরাং এত জুল সমান কী হবে, এটার সাথে যাতে আমরা কী করবো 1000 গুণ দেবো, তাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে এর সাথে 1000 গুণ দেবো, বা 1000 এভাবে লেখা যায়, নো প্রবলেম। সো এখন দেখো তোমরা যারা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারো এখানে চাইলে, ক্যালকুলেটর ইউজ করলে যে এখানে মান এসে যাবে, ঠিক আছে। সো এখন দেখো যে পাওয়ার সেম, তাই না, তাহলে 3 কাটা, শুধু 8 থাকতেছে, 8 মিলি জুল থাকতেছে, মিলি জুলে কনভার্ট করলাম এটাকে। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা, জাস্ট 1000 দ্বিগুণ দিলেই হবে। ওকে, এরপর দেখো পরের স্লাইডে যাওয়া যাক। জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে।
বলছে এখানে জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে। এটা একদম ইজি প্রশ্ন। দেখবা ফিজিক্সের যে বল অধ্যায় আছে সেই বল অধ্যায়ে নিউটনের প্রথম সূত্র আছে, সেই নিউটনের প্রথম সূত্রেই তুমি লেখা দেখবা যে জড়তার ধারণা পাওয়া যায় প্রথম সূত্র থেকে নিউটনের। অর্থাৎ 13 নম্বর আনসার কত হবে? 13 নম্বর আনসার হবে কত? প্রথম, অর্থাৎ খ নাম্বারটা হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, আচ্ছা ডান পাশটা আগে করি। 19 নম্বর কি আছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এককটি নিচের কোন রাশিকে নির্দেশ করে? সো দেখো, আমরা বিভব, বল, ক্ষমতা, কাজ, এই যে বল, ক্ষমতা, কাজ, কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় যে আমি পড়াইছি, সো এখানে কিন্তু একক বের করার সম্পূর্ণ ডিটেলস আমি শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এখানেও দেখাচ্ছি। প্রথমে আমরা চেক দেবো কাজ দিয়ে। ঠিক আছে, ওকে। সো কাজ দিয়ে চেক দিই, একক বের করতে বলছে। সো আমরা জানি ডব্লিউ সমান এফ এস, তাই না? এখন একক লেখার, একক বের করার মেন মানে মুখস্থ আসলে করা যায়, এটা রাখা যায়, বাট যারা মুখস্থ রাখতে না পারো, যাদের প্রবলেম হয়, তারা বের করে নিতে পারো চাইলে। কীভাবে? প্রথমে সূত্র লিখবা, যেমন কাজের সূত্র আমরা লিখছি ডব্লিউ সমান এফ এস। তারপর হচ্ছে সূত্রে যা যা আছে, রাশিগুলো আছে, এই রাশিগুলোর একক আলাদা আলাদাভাবে লিখবা। তাহলে বলের একক কী আমরা জানি? নিউটন। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে এসের একক কী জানি? এসের একক জানি হচ্ছে মিটার। তো নিউটন মিটার তো কোথাও নাই, এখানে আছে, মানে এটা চাই নাই, বাট এটা কিন্তু আনা যায়। কীভাবে? এরকে ভাঙ্গো, এফকে ভাঙলে কী পাওয়া যায়? এম পাওয়া যায়, এম এ পাওয়া যায়। আমরা জানি এফ সমান এম এ, এরপর হচ্ছে এস। ঠিক আছে, এরপর দেখো এম এর মানে ভর একক কি? কেজি। আমি কেন এইটা দেখতেছি না, কারণ হচ্ছে এখানে তো বল একক ডিরেক্ট নিউটন আসে, তো নিউটন দিয়ে কোনো কিছু নাই তো এখানে, তো দেখতে চাচ্ছি আমরা এতে কেজি আনা যায় কিনা। যেহেতু এখানে কেজি আছে, অর্থাৎ ভর একক কেজি, তো এখানে দেখা যাচ্ছে যে বল থেকে ভর অবশ্যই আনা যাবে, এর জন্য আমি এটা আনলাম। অ্যান্ড এম এর একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস হচ্ছে স্মরণ, স্মরণের একক হচ্ছে কি? মিটার। সো এখন দেখো কেজি, এই যে মিটার ইন্টু মিটার গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে উপরে এক উপরে এক যোগ করলে 2 হয়, তাহলে কেজি মিটার স্কোয়ার অ্যান্ড পার্সেন্ট স্কোয়ার। মানে আজব, একটা ধরলাম ওইটাই হয়ে গেল। সো এটা আনসার কী হবে? আনসার ঘ নাম্বারটা হবে। ঠিক আছে, এই বিভব, বল, ক্ষমতা এগুলো হবে না। তো তোমাদের একটা ছোটো করে দেখায় যে বল কেন হবে না। ঠিক আছে, বল কেন হবে না আমি দেখাই। আমরা জানি বল এফ সমান এম এ, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে বল এফ সমান এম এ, এই এম এ পর্যন্ত এককটা কি? এম এ পর্যন্ত এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ পর্যন্ত মিটার স্কোয়ার কিন্তু আসে না, অর্থাৎ এখানে যেটা হচ্ছে বলের একক শুধু, তাহলে এটা হবে না, তাই না? ওকে ফাইন। আর বিভব একক হচ্ছে ভোল্টেজ শুধু, আর ক্ষমতার একক হচ্ছে, দেখো ক্ষমতাও দেখে না, ক্ষমতাও দেখে দিই কেন এটা হলো না। ডাব্লিউ বাই টি আমরা জানি সূত্রটা, তাই না? ডাব্লিউ বাই টি জানি ক্ষমতা। সো এখানে ডাব্লিউর কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা অলরেডি এটা একক পেয়ে গেছি, এটা তাহলে লিখে দিই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এবং নিচে সময়ের একক সেকেন্ড। তাহলে কী দাঁড়ায় এটা একক? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব দাঁড়ায়, কারণ এখানে বিয়োগ সেম জিনিস কী আছে? এস আছে, এস কমন একটা, পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়, সো -2 -1 দ্যাট মিনস -3। সো এইটা হয় কিসের একক? ক্ষমতার একক। ঠিক আছে, এর জন্য এটা আনসার হয় নাই। সো আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো, এরপর হচ্ছে নিচের কোনটি লব্ধ রাশি। সো লব্ধ রাশি বলতে আমরা কী বুঝি? লব্ধ রাশি বলতে বুঝি মৌলিক রাশি, যৌগিক রাশি, তাই না? রাশি সাধারণত দুইটা, একটা হচ্ছে মৌলিক, একটা যৌগিক। মৌলিক রাশি মানে হচ্ছে যে রাশি কোনো রাশির উপর নির্ভরশীল নয়, আর লব্ধ রাশি হচ্ছে কোনো অবশ্যই মৌলিক রাশির উপর নির্ভরশীল। মোট কথা যাকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায়। ঠিক আছে, যেমন বলকে যদি ভাঙো তুমি এফ সমান এম এ পাবা, মানে হচ্ছে ভর এবং ত্বরণ দুইটা গুণফল, যদি দুইটা জিনিসের গুণফল আসছে, সো অবশ্যই এটা কখনোই মৌলিক রাশি হবে না, এটা যৌগিক রাশি বা লব্ধ রাশি। মানে যৌগিক রাশির আরেক নাম হচ্ছে লব্ধ রাশি, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এটা প্রথমত থেকে আসছে। সো এরপর দেখো আমরা অপশনগুলো চেক করি যে কেন কোনটা হলো না। 20 নাম্বার কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে গ নাম্বার, বল মানে যৌগিক রাশি। কারণ দেখো, কারণ বলকে যদি আমরা ভাঙি, তাহলে এই জিকটাকে বল দিলাম আমরা ভর ইন্টু ত্বরণ পাবো। আবার ত্বরণকে কিন্তু ভাঙা যায় ভিমানা সি বাই টি দিয়ে। ঠিক আছে, আবার বেগকেও ভাঙা যায় এস বাই টি দিয়ে। ঠিক আছে, ওকে। সো এই বলটা একটা কী রাশি? লব্ধ রাশি। আর সময়কে দেখো ভাঙা যায় না, সময়কে ভাঙা যায়, তাপমাত্রাকে ভাঙা যায় না, দীপন তীব্রতাকে ভাঙা যায় না। এটা প্রথম অধ্যায় থেকে আসছে। এই যে এই সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, এটা তুমি প্রথম অধ্যায়ে দেখতে পাবা। মৌলিক রাশি যে 7টা আছে, 7টা মৌলিক রাশি কী কী আমি বলি, তোমরা সবাই খাতা লিখো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পথে পরিমাপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশি বাদ দিয়ে আর সবগুলো হচ্ছে যৌগিক রাশি। ঠিক আছে, এটা মাথায় রাখবো সবাই, তাহলে এটা দেখাতে একদম ইজি হবে আর কি। ওকে, 21 নম্বর দেখো কী বলছে। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে তোমার একটা বই হচ্ছে কী করবা, তোমার একটা বই একদম টেবিলের এক প্রান্ত থেকে একদম অপর প্রান্তে নিয়ে যাবা, তাহলে দেখবা এই বস্তুটার মানে বইয়ের সকল কণা সমান সময় একই দিকে কিন্তু যাচ্ছে। সো ওইটা হচ্ছে চলন গতি। এইটা তোমাদের বই লেখা আছে, আসলে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো এরপর দেখো 22 নম্বর কী বলছে। তরঙ্গের বেগের মাত্রার
কোনটি সঠিক? এই যে পোলাপানের তরঙ্গ দেখে মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক আছে? সো এটা কিন্তু একটা বেগ, এই যে বেগের মাত্রায় হচ্ছে বেগের মাত্রা, মানে যে বেগই থাকুক না কেন বেগের মাত্রা তো বেগের মাত্রায়, তাই না? সেটা যে বেগই বলুক না কেন। সো তরঙ্গ বলার কারণ হচ্ছে ওরা একদম ইজি করে দিয়েছে, বাট এটা অনেক কঠিনভাবে নেবে। তরঙ্গের ক্ষেত্রে আমরা বেগের সূত্রে কোনটা অ্যাপ্লাই করি? এস সমান ভিটি অ্যাপ্লাই করি না, তাই না? ও যাই হোক, একটা করলেই হলো, মোট কথা বেগের ভি সমান কি জানি, তাহলে আমরা উপরে এস হবে নিচে টি হবে, ঠিক আছে? বেগ বের করার সূত্র, মাত্রা বের করার সূত্র সেম, জাস্ট ভেঙে ভেঙে মাত্রা বা একক বসাতে হবে। মাত্রা বের করার সময় মাত্রা বসাবো আলাদা করে, এবং একক বের করার সময় আলাদা করে একক বসাবো। প্রথমে সূত্র লিখবো, তাহলে এই যে এস মানে কি দূরত্ব বা দৈর্ঘ্য, এর একক সবসময় মিটার। সরি, যেহেতু মাত্রা বের করতে বলছে, ফাইন, আমি এখানে কী করতেছি, এটা একক বের করতেছি কেন? ওকে, সো এস হচ্ছে একটা লেন্থ, তাই না? দৈর্ঘ্য বলেছে, তো এটাকে বস করা হয় কি দ্বারা? আমি সবসময় বলে থাকি যে মাত্রা বের করার সময় সবাই সেই এককে প্রথমে সূত্র লিখবা, সূত্র লেখার পর তাকে যে ইংরেজি ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, সো সেটা লিখবা। যেহেতু এটা স্মরণ বা স্মরণ একটা কাইন্ড অফ দৈর্ঘ্য, সো দৈর্ঘ্য কি একটা লেন্থ বিষয় না? সো লেন্থের এল আসবে, ঠিক আছে? বা সবাই খাতা লিখে রাখতে পারো মাত্রাগুলো, আমি যে মাত্রা লিখে দিচ্ছি এটা লিখলে আর আশা করি কোনো জায়গায় বাঁচবে না, তোমরা লিখে নাও। এই যে দৈর্ঘ্য বলুক বা হচ্ছে প্রস্থ বলুক বা উচ্চতা বলুক, লিখে নাও সবাই। উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, এই যে স্মরণ, দূরত্ব, যাই বলুক না কেন, এইগুলোর মাত্রা সবসময় একটাই, সেটা হলো কি লেন্থ, অর্থাৎ এল দ্বারা প্রকাশ করা হবে। এবং সময়ের যে মাত্রা, এই সময় মাত্রাকে প্রকাশ করা হবে ক্যাপিটাল টি দ্বারা, ঠিক আছে? এবং ভরের ইংরেজি কিন্তু মাস, ঠিক আছে? সো ভরের যে মাত্রা তাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। এই তিনটা পারলে মোটামুটি সব কিছু পারা যায়, ঠিক আছে? সো এই তিনটা সময় নোট করে রাখো, খুবই সিম্পল। তাহলে এখন দেখো, এই যে আমরা যে বসাচ্ছি স্মরণ, এটা একটা স্মরণ, অবশ্যই একটা দৈর্ঘ্য, তাহলে এর জন্য এল দ্বারা প্রকাশ করা হয় মাত্রা, এবং টি টাইমের ক্যাপিটাল টি, তাহলে মানটা কি আসে? এল টি ইনভার্স 1 অথবা এল পার টি, যেটা বলো না কেন। সো 22 নাম্বার আনসারটা হবে কি? ঘ নাম্বারটা হবে, এই যেটা, এটা রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এরপর দেখো 23 নাম্বার বলছে, ক্লিয়ার করে নিই, সবাই একটু লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। বলছে এখানে একটা বুলেট 1.25 মাইলস পার সেকেন্ড এখানে বলে দিয়েছে, দেখো সবাই, 1 মাইল সমান 1.61 কিলোমিটারটা বলে দিছে। ওকে, ফাইন। সো আবার এস এককে ম্যাথ দিছে, মানে ওরা কিন্তু যেটা বলে দিছে ওরা কিন্তু এস একক নয়, কারণ আমরা জানি দূরত্বের এস একক হচ্ছে কি মিটার, ঠিক আছে? দূরত্বের এস একক হচ্ছে মিটার। সো এখানে মিটার দিয়ে আমরা করবো ম্যাথটা, ঠিক আছে? ওকে, জাস্ট দেখো আগে, একটা বুলেট 1.25 মাইলস পার সেকেন্ড বেগে ছুটে একটি কাঠের মাঝে 2 সেন্টিমিটার ঢুকেছে। ওকে, এরপর বলছে যে বুলেটের মন্দনের মানটা কত? খুবই সিম্পল। কী দেওয়া আছে সেটাকে লিখে নিবা প্রশ্নে। তাহলে যেহেতু বেগ দেওয়া আছে, বেগটা আমি আগে লিখবো, কত বেগ দেওয়া আছে এখানে? 1.25 মাইলস। তাহলে আমরা জানি 1 মাইলে যদি, এটা তো অবশ্যই ক্যালকুলেটর লাগবে, 1 মাইলে যদি 1.61 কিলোমিটার হয়, আজব ফোন দেয় গিয়ে, ঠিক আছে? সো এখানে কি বললাম, যদি 1 মাইলে 1.61 কিলোমিটার হয়, তাহলে এটার সাথে গুণ দিলে হয়ে যাবে। তাহলে সবাই একটু গুণ দাও, 1.25 ইন্টু 1.61, তাহলে কত আসে মান? 2 পয়েন্ট, এবং এই ডিরেক্টলি এর সাথে 1000 গুণ দিয়ে দিবা, আমি আবার বলছি, প্রথমে দিবা হচ্ছে 1.25 ইন্টু 1.61 ইন্টু 1000, ঠিক আছে? তাহলে কত আসবে? ডিগ্রি লিখে নিবা, 2012.1, ঠিক আছে? আবার বলতেছি, 1 মাইলে যেহেতু 1.61 কিলোমিটার, সুতরাং 1.25 মাইলসে কত হবে? 1.61 ইন্টু 1.25, ঠিক আছে? আর কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ দিছি, ওটা মিটার এসে পড়ছে, অর্থাৎ আমাদের মানটা আসবে মিটার পার সেকেন্ড এককে। এখন আশা করি ক্লিয়ার বিষয়টা। এটা বেগে মান দেওয়া আছে, একটা বুলেট এত বেগে ছুটে একটা কাঠের মাঝে 2 সেন্টিমিটার ঢুকেছে। দেখো বুলেটের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়, বুলেট মানে কি একটা নির্দিষ্ট বেগে কিন্তু যায়, অর্থাৎ আদি বেগ দেওয়া থাকে, অর্থাৎ এটা আদি বেগ হবে, অর্থাৎ ওটা বন্ধ করে নি, এটা হচ্ছে আদি বেগ হবে, ঠিক আছে? সো এখানে আদি বেগ হবে, এটা আদি বেগ হবে, এবং তাহলে শেষ বেগটা হবে কত? 0, কারণ বুলেটটা গুলি করার পর যে থেমে যাবে, তো সেই বেগটা কত হবে? 0 হবে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর হচ্ছে কি যে কাঠের মাঝে 2 সেন্টিমিটার প্রবেশ করেছে, অর্থাৎ এসের মানটা এখানে 2 সেন্টিমিটার। এখন 2 সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি, 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে কত আসবে? 0.02 মিটার আসবে, 0.02 মিটার আসবে, ঠিক আছে? ওকে, মানে 2/100, ঠিক আছে? 2 ডিভাইড বাই 100, এটা তো সবাই করে দেখো, 0.02 আসবে। ওকে, এরপর দেখো কী করতে বলছে।
বলছে বুলেটের মন্দন কত, তাহলে অবশ্যই মন্দন হবে, কারণ বেগ হ্রাস পাইছে, তো বুলেটটা যখন গুলি করবো তখন বেগটা হাইট থাকবে এবং লাস্টিকে শূন্য হয়ে যাবে, সো বেগটা হ্রাস পাইছে দেখে এটা মন্দন। সো ইউ আছে, বি আছে, এস আছে, আর বের করতে হবে মন্দন। তাহলে ইউ ভি এস, একটু জাস্ট চিন্তা করো যে এটা দিয়ে কোন সূত্রে করা যায়। গতি 4টা সমীকরণ পড়ছো না, আমি 4টা লিখে দিচ্ছি। দেখো এখানে প্রথমে পড়ছো বি সমান ইউ প্লাস এটি পড়ছো, অ্যান্ড দেন হচ্ছে এস ইকোস টু কী পড়ছো, এস ইকোস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা সূত্র পড়ছো ইউ ইকোস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ওটা লিখলাম না। অ্যান্ড বি স্কোয়ার সমান কী পড়ছো, ইউ স্কোয়ার প্লাস 2as, এটা পড়ছো। এই তিনটা থেকে চুজ করে কোনটা হবে, অবশ্যই যেটা হবে, তাই না, এটা দিয়ে করা হবে। সো আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, অ্যান্ড দেন ইউ মান দেওয়া আছে, বি মান তো শূন্য, তাহলে বি লেখার দরকার নেই, তাহলে ইউ স্কোয়ারকে এই পাশে আনো তাহলে হবে, বা 2a স্কোয়ার পাশে নাও, এই পাশে আনি যেহেতু আমরা 2s এর মানটা বের করবো। সো মাইনাস 2as ইকোয়াস টু ইউ স্কোয়ার, আসলে বিষয়টা ক্লিয়ার। অ্যান্ড দেন এ ইকোয়াস টু এই মাইনাস তো পাশে নিয়ে যাও, এক পাশে নিলেই হইলো, পেইন নাই, উপরে স্কোয়ার নিচে হবে 2 ইন্টু এস, এখানে মাইনাসটা দিয়ে দাও। অ্যান্ড দেন দেখো কী হয়। সো ইউ স্কোয়ার যেখানে আছে, ইউ স্কোয়ার মানটা কত আছে এখানে একটু আগে বের করলাম, এই যে 2012.5, ঠিক আছে, এটা হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এস, এসে মানটা কত, এসে মানটা আছে 0.02, ঠিক আছে। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা হবে আনসার। অর্থাৎ এখানে 23 নাম্বার আনসারটা হবে কি 10⁸, এই যেটা আনসার হবে, ক নাম্বারটা হবে এটা আসবে, ঠিক আছে। তোমরা একটু করে নাও, দেখো এই অ্যান্সারটা আসবে 1.1 ইন্টু 10⁸ আসবে, ঠিক আছে। বা কাছাকাছি মান আসলে এটা আনসার দিয়ে দিবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা 13 নাম্বারটা করছিলাম, 14 নম্বর। 13 নম্বরে কোনটা বলছিলাম, প্রথম সূত্র জড়তার। শব্দের পরিমাপের একক কোনটি, শব্দের পরিমাপ একক হচ্ছে তীব্রতার একক হচ্ছে বেল, সাধারণত বেলও হয় ডেসিবেলও হয়। গ নাম্বারটা আনসার হবে, এই গ নাম্বারটা আনসার হবে, ঠিক আছে, এটা মুখস্থ। এটা একটা সূত্র বলছে, নিচে কোনটি সঠিক। দেখো এখানে ভি ইকোয়াস টু আর বাই কিউ, ইউ ইকোয়াস টু কিউ বাই এফ, এটা তো হবে না, কারণ ইকোয়াস টু আমরা জানি এফ বাই কিউ হবে। অ্যান্ড ভি ইকোয়াস টু ডবল বাই কিউ, উল্টা করে দিছে, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্ড ভি ইকোয়াস টু যেটা আর হবে না, এটা উল্টা করে দিছে, মানে সবগুলো রিভার্স, উল্টা করে দিছে, উল্টা। অ্যান্ড কি একটা চালাকি করছে না, ওরকম লাগতেছে। যাই হোক, ঘ নাম্বারটা কিন্তু ভালো আছে, এবার ঘ নাম্বারটা রাইট অ্যান্সার তাহলে। সো এটা হচ্ছে সূত্র, কারণ আমরা জানি কে এর মানটা 9.9 ইন্টু 10⁹ থাকে, অ্যান্ড দেন উপরে কিউ থাকে, নিচে আর স্কোয়ার থাকে। সো এইটা হবে আনসার, ঠিক আছে, ওকে। সো 15 নাম্বারে ঘ নাম্বারটা আনসার হবে, সবাই দাগে রাখো। এরপর 16 নাম্বারটা দেখো কী বলছে। 16 কোথায়, ওকে। 16 বলছে এইগুলোকে বিয়োগ কত ভোল্ট, এইগুলোকে বিয়োগ চাইছে। সো বিয়োগের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। আমরা জানি ভি ইকোয়াস টু কে এর মানটা ডিরেক্টলি বসে দিচ্ছি 9 ইন্টু 10⁹, উপরে হচ্ছে কিউর মানটা কিউ বাই নিচে হচ্ছে জাস্ট আর স্কোয়ার। আর মানে কি, এই যে বিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ, প্রাবল্যের ক্ষেত্রে যদি দূরত্ব নিয়ে কাজ করতে হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হয়, এটা সব মাথায় রাখবা। সো উপরে হচ্ছে এর আধান মানে 40 কুলম দেওয়া আছে, এটা হচ্ছে 40 ডিভাইড বাই আর স্কোয়ার মানে 8 সেন্টিমিটার। এই যে 8 সেন্টিমিটার দেওয়া আছে, এইটাকে আমরা মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 8 ডিভাইড বাই 100, তার মানে 0.08 মিটার আসবে। অ্যান্ড দেন তার উপর স্কোয়ার দিতে হবে 0.08 মিটার স্কোয়ার, ঠিক আছে। সো এই যে মানটা আসবে এইটাই আনসার, একদম ইজি, একদম ম্যাথটা একদম ইজি, ঠিক আছে। তাহলে কত আসবে মানটা এখানে, ধর আমি ক্যালকুলেশন করতেছি। এটা তো 16 নাম্বার, ওকে। ও সরি, এইটা সূত্র ভুল করি কেন আমি, দেখো এখানে কি আছে, এখানে স্কোয়ার হবে না, সরি, ঠিক আছে। এখন দেখো, এখন এটা ইজি। তাহলে এটা সূত্র হবে কি, তাহলে ভি ইকুয়ালস টু কে ইন্টু উপরে হচ্ছে কি কিউ বাই নিচে আর হবে, আর স্কোয়ার হবে না, সরি ফর দ্যাট, আর স্কোয়ার হবে প্রাবল্যের ক্ষেত্রে। এখন দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি, আবার অনেকে ভুল করবো হয়তো বা। দেখো এখানে সূত্রটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই আর হবে, এই যেটা হচ্ছে মেন সূত্র, স্কোয়ার হবে না, স্কোয়ার হবে প্রাবল্যে, ওকে ফাইন। সো দেখো 9 ইন্টু 10⁹, আমি এটা করতেছি ক্যালকুলেটারে, ওকে, ইন্টু 40 ডিভাইড বাই 0.08, এই দেখো মান আসছে 4.5 সামথিং, 4.5 ইন্টু 10⁻12, এই যে গ নাম্বারটা আসছে। সো এটা হবে আনসার, গ নাম্বার, ঠিক আছে, 4.5 ইন্টু 10⁻12, এত বোল্ট, ওকে। সো এখন 17 নম্বরটা দেখো, উদ্দীপকে গোলক দয়স্পর্শ কী বলছে, গোলক দয়স্পর্শ করানোর পর কী হয়। আচ্ছা, বলে মানটা সেম থাকবে, বলে মান চেঞ্জ হবে না, বলে মান সেম থাকবে, এটা হবে না, ঠিক আছে। তাহলে এটা কাটা, 1 নাম্বারটা কাটা। এখন যারা চালাক তারা যদি একটা গেস করতে পারে তাহলে বাকিগুলো এমনি পেয়ে যাবে, যেহেতু 1 হবে না অতএব 2 আর 3 হবে আনসার, শেষ। এটা কিন্তু রাইট অ্যান্সার। তবে আমি বুঝে দিই কেন হবে, উভয় গোলকের বিভব সমান, কারণ যদি স্পর্শ করাও তাহলে যেখানে বিভব এখানে কম আছে তো সে গ্রহণ করে ফেলবে, মানে তার দিকে ধাবিত হবে ইলেকট্রনগুলো, ঠিক আছে। সো এক পর্যায়ে কী হয়ে যাবে, এটা সাম অবস্থা বিরাজ করবে আর কি। তো সমান সমান হয়ে গেলে কি সেখানে বিভব সমান হয়ে যাবে এবং বল বিকর্ষণ ধর্মী হবে, কারণ হচ্ছে প্রথমে কি এটা পজিটিভ আর নেগেটিভ, এই জন্য বল বিকর্ষণ ধর্মী। সো আশা করি বুঝতে পারছো 2 ও 3 আনসার কেন হবে।
ওকে, 8 নম্বরটা দেখো এখন। ঘর্ষণের কার্যকারিতার উপলব্ধি করা যায় দেয়ালে বল প্রয়োগে, বস্তু টানার ক্ষেত্রে, চাকা লাগানোর ক্ষেত্রে। এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে যে দেয়ালে যদি আমি বল একটা ঢেল মারি, উপলব্ধি বলছে, তুমি তো কোনো ফিলিংসই হবে না তাহলে যে এখানে ঘর্ষণ হয়েছে কি হয় নাই, জাস্ট তুমি নিক্ষেপ করে ফেলছো, তো ঘর্ষণ তুমি বুঝবে না, উপলব্ধি যেহেতু করা আছে, উপলব্ধি করা যায় এটা প্রশ্নে বলছে। তো তুমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করে ফেলো তাহলে সেটা ঘর্ষণ হচ্ছে না তুমি তো বুঝবাই না, এর জন্য 1 নাম্বারটা ফলস আগেই। এবং 2, 3 কেন রাইট? কারণ হচ্ছে বস্তু টানার ক্ষেত্রে তুমি অবশ্যই ঘর্ষণটা উপলব্ধি করতে পারবা, ঠিক আছে, একটু একটু কী লাগবে, হার্ড লাগবে। এবং 3 নাম্বারে চাকা লাগানো সুটকেসের ক্ষেত্রে এটাও সেম, চাকা লাগানো যে সুটকেস আছে ওটাও টানতে তুমি কি অবশ্যই একটু ঘর্ষণ ফিল করবা আর কি। সো আশা করি বুঝতে পারছো 2 ও 3 কেন হবে, তাহলে আনসার হবে খ নাম্বারটা। ওকে, 23 নাম্বার দেখো, একটা বুলেট, এটাতে করছি আমরা একটু আগে, তাই না? এটা আনসার কিন্তু ক নাম্বারটা হবে, ঠিক আছে, এটা আনসার ক নাম্বারে তোমাকে বলতেছিলাম। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে বিম্বে বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান। সো এখানে বিবর্ধন বলতে আমরা কি বুঝি? 2টা সূত্র আছে কিন্তু, এম ইকুয়ালস টু ভি দেওয়া আছে, মানে বস্তু দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য দেওয়া করা যায়, আবার লক্ষ্যবস্তু দূরত্ব এবং বিম্বের দূরত্ব দেওয়া করা যায়। সো এখানে কী দেওয়া আছে সেটা আমাদের নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো দেখো সবাই, এখানে ইউর মানটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি মান? ইউর মানটা, অর্থাৎ মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে 6.67 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার দিয়ে করতে পারবো, কারণ 2টা সেন্টিমিটার দিয়ে করলে অনুপাত এসে একক নেওয়ার দরকার নেই, আর হয়ে যাবে। সো একটু ক্লিয়ার করে দেখো, এখানে আমরা জানি এম ইকুয়ালস টু এম, যেহেতু ভি বাই ইউ দিয়ে করা যাবে এখানে। সো দেখো ভির মানটা কত হবে? ইউর মান কিন্তু দেওয়া আছে অলরেডি 6.67 দেওয়া আছে, ওকে। অ্যান্ড ভি মানটা দেখো কত, ভির মানটা বের করতে হবে, ভি মান দেওয়া নেই, যেহেতু আবার এফও দেওয়া আছে, এই যে প্রধান ফোকাস, মানে ফোকাস পর্যন্ত, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এফের মান দেওয়া আছে, আবার ইউর মানটা দেওয়া আছে, তাহলে ভির মান বের করতে হবে। সো আমরা জানি 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v, ঠিক আছে। সো এইখানে আমরা 1/v বের করবো। সো 1/v ইকুয়ালস টু তাহলে কী হবে? 1/v ইকুয়ালস টু 1/f থেকে 1/u বিয়োগ হবে জাস্ট, ঠিক আছে, কারণ সবগুলো মানে এখানে পজিটিভ। সো তোমরা সব বিয়োগ করো একটু। 1/f যদি আমি একদম ডিরেক্টলি করে দিচ্ছি, 1/f দ্যাট মিনস 1/5 মাইনাস ব্র্যাকেট, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবো, যারা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করো 991 ms/s, ব্র্যাকেট অবশ্যই ইউজ করবা। 1/u, ইউ মিনস 6.67 ইকুয়ালস টু, আর যত আসবে সেখানে আমাদের ভির মান বের করতে হবে। সো ভি ইকুয়ালস টু হবে যে মানটা আসবে তার ইনভার্স, মানে 1/, ওইটা অর্থাৎ কাটবা, কেটে 1 ডিভাইড বাই আনসার দিবা, ইকুয়াল দিবা, আসবে 19.97 আসবে, ঠিক আছে। 19.97 কী আসে? 19.97 সামথিং, আর 0 আসে আর কি। সো এই যে মানটা হচ্ছে ভির মান, এখন ভির মানটা বসে দাও এখানে, ডিভাইড বাই ইউ কত এখানে? ইউ তো বলে দিই 6.67, সো 6.67 ডিভাইড আমি ভাগ করতেছি, সো মানটা হচ্ছে 2.99, ঠিক আছে। সো উপরে কী হবে তাহলে? উপরে হবে হচ্ছে ভি এর মানটা, যেটা আমরা পেলাম এখন 19.97, আরও অনেক কিছু আছে, অ্যান্ড ইউর মানটা হচ্ছে কত? 6.67, তো মানটা আসে 2.994, দ্যাট মিনস এটা প্রায় 3 সমান, ঠিক আছে। 2.99 যেহেতু এখানে নাই, সো এটা কাছাকাছি যে মানটা আছে সেটা আমরা দেখাবো। সো ঘ নাম্বারটা আনসার হবে, তাহলে হবে 24 নম্বরে ঘ নাম্বারটা আনসার হবে। আশা করি সবার ক্লিয়ার বিষয়টা। এরপর লাস্ট ওয়ান বলা আছে এখানে, পি বিন্দুতে যদি বিম্ব রাখলে বিম্বটি কেমন হবে? সো এটা হচ্ছে আমার ওই রুল অফ 6 ক্লাস আছে, রুল অফ 6 যদি এটা বাইরে পড়ে, কারণ হচ্ছে এটা কোন জায়গায় দেখো বিষয়টা, এটা অবতল লেন্স বলছে। সো এই জায়গায় পি বিন্দুটা হচ্ছে একদম মেরুতে, যদি মেরুতে একদম মানে দর্পণ ঘেসে কেউ থাকে এখানে, তাহলে তার সবাই মাথা রাখো এটা, যদি পি বিন্দুতে বা হচ্ছে এটি কোথায় একদম মেরু বরাবর, মেরুতে একদম স্পর্শ করে, আয়না স্পর্শ করে যদি তুমি দাঁড়াও, অবতল লেন্স আর কি, যাই হোক অবতল আয়না, সো একদম তুমি যেরকম তোমার বিম্ব ওরকম হবে, মোট কথা সব কিছু সমান হবে। অর্থাৎ এখানে আনসার কোনটা হবে তাহলে? অবাস্তব, হ্যাঁ এটা বলে দিই, অবাস্তব এবং সোজা হবে। ফার্স্ট অফ অল অবাস্তব এবং সোজা হবে, বস্তুর আকারে সমান হবে, হ্যাঁ এই দুইটা মাথা রাখবে, একদম মুখস্থ রাখবে। যদি এতটুকু হয় তাহলে বিম্বটা এতটুকু হবে, মানে সমান হবে আর কি, মোট কথা। অর্থাৎ মেরুতে যদি কোনো বস্তু থাকে তাহলে বস্তুর আকারে সমান প্রতিবিম্ব হবে, এবং বিম্বটা হবে কি? অবাস্তব এবং সোজা, ঠিক আছে, অবাস্তব এবং সোজা, তাহলে বাস্তব উল্টো হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। আবার একটা পয়েন্ট আছে, যেমন 6 নম্বর পয়েন্ট আর কি, রুল অফ 6 দেখতে পাবে আমার ক্লাসে। সো ওইখানে কিন্তু দুইটাই হয়, হয়তো বাস্তব বা উল্টো হতে পারে, অবাস্তব ও সোজা দুইটাই হয় কিন্তু 6 নম্বর পয়েন্টে। সো আশা করি সবাই বুঝতে পারছো। আর এই যে এটা নিয়ে মানে আলোর প্রতিফলনের অধ্যায়টা তোমরা যারা করো নাই বা আরও ক্লিয়ার করতে চাও, তারা আমার অধ্যায়টা দেখতে পারো, অধ্যায় 6 না, সরি অধ্যায় নামটা খেয়াল নাই, যাই হোক অধ্যায় নামটা হচ্ছে আলোর প্রতিফলন। সো ওরা সবাই ক্লিয়ার করে রাখবা, মানে একটু দেখবা ক্লিয়ারলি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো প্রশ্নগুলো। সো আজকে ক্লাসটা পর্যন্তই, আল্লাহ হাফিজ।